ওকে, সো হ্যালো ক্লাস। আজকে নতুন চ্যাপ্টার, কমপ্লিটলি ফ্রেশ। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, বা যেটাকে বলা হয় পরমাণুর গঠন। ঠিক আছে, তো এই চ্যাপ্টার সম্পর্কে আমরা জানবো পরমাণু কি আগে জানবো, ইলেকট্রন ডিসকভারি জানবো, প্রোটন ডিসকভারি জানবো, নিউট্রন ডিসকভারি জানবো। ঠিক আছে, অনেক কিছু জানবো। অনেক বড় চ্যাপ্টার, আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার আমি হিডিং করে দিই। প্রথমে হেডিংটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। ঠিক আছে, তাহলে পরমাণুর গঠন মানে পরমাণুটা জানতে হবে জিনিসটা কি। আচ্ছা, পরমাণু যেটা হয়েছে এই জিনিসটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, অনেক দিন আগে থেকে কথাবার্তা চলছে, আজকের দিনের কথা না এটা। এটা প্রায় খ্রিস্টপূর্বাব্দ 460 আগে থেকে কথা চলছে, মানে প্রায় একদম 460 BC যেটাকে বলা হয় না। 460 BC এরকম সময় থেকে কথাবার্তা চলছে। ঠিক আছে, তাহলে এরকম সময় থেকে একজন দার্শনিক, নাম শুনেছো, ইতিহাসে নিশ্চয়ই পড়েছো, ডেমোক্রেটিস। হ্যাঁ, ডেমোক্রিটিস, ডেমোক্রিটাস বলা হয় অ্যাকচুয়ালি, ডেমোক্রিটাস। ঠিক আছে, তিনি বললেন কি যে যে আমরা চারদিকে যাই দেখছি না কেন, যা কিছু দেখছি, ধরো আমি একটা আপেল দেখছি, একটা কলা দেখছি, কিছু একটা দেখছি, এটাকে তুমি কাটো কাটো কাটো, কাটতে থাকো কাটতে থাকো কাটতে থাকো, এতটাই ক্ষুদ্র করে কাটো, তাহলে এমন একটা জিনিস আসবে লাস্ট অব্দি যাকে তুমি আর কাটতে পারবে না, মানে আনকাটেবল একটা জিনিস চলে আসবে। ঠিক আছে, মানে কোনো একটা ম্যাটারকে নাও, তাকে নিয়ে তুমি চপ করো চপ করো, চপ করতে 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 এমন একটা জায়গায় চলে আসবে যে জায়গা থেকে তুমি আর মানে আর তুমি তাকে কাটতে পারবে না, এত ক্ষুদ্র একটা জায়গায় চলে আসবে। তো তিনি তাদেরকে নাম দিলেন কি, ওই যে জিনিসটাকে নাম দিলেন যে অ্যাটোমিও বা অ্যাটোমিওস বলা হয় যেটাকে। সরি, অ্যাটোমিওস না, অ্যাটোমোস বলা হয় অ্যাকচুয়ালি, অ্যাটোমোস বলেছিলেন তিনি, অ্যাটোমোস। ঠিক আছে, অ্যাটোমোস মানে এটার অর্থটা হচ্ছে ইংলিশে আনকাটেবল, অর্থাৎ যে জিনিসকে কাটা যায় না, মানে যে জিনিসকে তুমি আর আর কাটতে পারবে না। ঠিক আছে, তাহলে ইনি নাম দিয়েছিলেন, এইসব জিনিসের নাম কি দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন যে অ্যাটোমোস, যেটা বা আনকাটেবল বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তিনি আবার খুব মজার ব্যবহার করে তিনি ব্যাপারটাকে একটুখানি ভেবেছিলেন, যে তিনি ভেবেছিলেন যে যেহেতু লোহা, আয়রন, আয়রন যেহেতু প্রচণ্ড কি শক্ত কঠিন, তাই তিনি ভেবেছিলেন যে আয়রনের পরমাণুগুলো না তারা ঠিক এইভাবে আছে, মানে ইটস লাইক এরকম একটা পরমাণু ধরো, আর এরকম একটা পরমাণু ধরো, এরা না একেবারে সঙ্গে হুক দিয়ে আবদ্ধ আছে, ধরো এই একটা হুক, এই যে, মানে হুক দিয়ে জুড়ে আছে। ঠিক আছে, তিনি আয়রনকে এইভাবে ভাবলেন। তিনি তোমার যে চিজ আছে, চিজ মাখন, তিনি মাখনকে ভাবলেন মাখন যেহেতু খুব নরম নরম, তাহলে মাখনের পরমাণুগুলো খুব নরম নরম হবে, স্কুইজি স্কুইজি টাইপের হবে। তো তিনি এরকম চিন্তা ভাবনা করেছিলেন পরমাণু নিয়ে। কিন্তু কি ব্যাপারটা আবার বলো দেখি, তখনকার দিনে এইসব চিন্তা ভাবনা, দার্শনিক তো এখন তখনকার দিনে সায়েন্স এত ডেভেলপ করেনি, তাহলে সায়েন্স যেহেতু ডেভেলপ করেনি, হ্যাঁ, এবার কিছুদিন পর যেটা হলো যে এরপরে অনেকেই এই পরমাণু নিয়ে কথাবার্তা বলেছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না, আমাদের একটা ঋষি ছিল না, ঋষির নাম ছিল হচ্ছে কনাথ। ঠিক আছে, কি ছিল বলে দেখি, কনাথ, KANAD লিখলাম। ইনি নামটাও পেয়েছিলেন একটা অদ্ভুতভাবে। ইনি বলেছিলেন না, ইনি বলেছিলেন যে সব কিছু জিনিস আমাদের প্রকৃতি বা বায়ুমণ্ডল যা কিছু আছে কণা দিয়ে তৈরি। এবার তখন ঋষির কথাবার্তা সবাই শুনতো, যাই হোক, হ্যাঁ, অতটা আমাদের মানে তখন মনেও হয়নি যে তিনি পরমাণুর কথা বলছেন, কিন্তু তিনিও বলেছিলেন। ঠিক আছে, তিনি কি বলছেন, কণ কণ মে রেহতা হ্যায় ভগবান, এইসব কথাবার্তা আর কি। তো তিনিও মোটামুটি একটা পরমাণুর একটা আইডিয়া দিয়েছিলেন। ঠিক আছে, আমরা কিন্তু এটাকে ধরি, ডেমোক্রেটিসকে ধরি, এরা 460 BC-তে ইনি মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলেন। এবারে এইটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হলো, অনেক জিনিস, মানে সময়ের ঘটনা, এটা হচ্ছে 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 লাস্ট অব্দি বিজ্ঞানী জন ডাল্টন, ঠিক আছে, ডাল্টন, তিনি তো একটা প্রফেসর ছিলেন বেসিক্যালি। হ্যাঁ, তো তিনি কি করলেন না, তিনি ওই বিভিন্ন রকম যে এক্সপেরিমেন্ট করেন না কেমিস্ট্রিতে, তিনি ওই এক্সপেরিমেন্টগুলোকে একটু স্টাডি করতেন, যে কতটা জিনিস তৈরি করতে কতটা জিনিস লাগছে, কতটা মানে কার্বন তৈরি করতে কতটা অক্সিজেন, মানে কতটা কার্বন মনোক্সাইড তৈরি করতে কতটা অক্সিজেন লাগছে, কার্বন লাগছে, এইসব তিনি একটুখানি হিসাব করতেন।
তো তিনি হিসাব করে দেখলেন, তিনি একটা অদ্ভুত জিনিস দেখলেন তিনি এই কার্বন মনোক্সাইডের না, যে কার্বন মনোক্সাইড তিনি স্টাডি করছিলেন এটাকে নিয়ে, দেখলেন তিনি কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। আর তিনি কি দেখলেন, যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। দেখলেন যে কার্বন মনোক্সাইড, ঠিক আছে, এইটা তৈরি করতে 1 গ্রাম কার্বন লাগছে আর 1.33 গ্রাম অক্সিজেন লাগছে। অপরপক্ষে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গিয়ে দেখলেন যে 1 গ্রাম কার্বন লাগছে আর এটা লাগছে 2.66 গ্রাম অক্সিজেন। অর্থাৎ একটা অক্সিজেন থাকার জন্য 1.33, দুটো অক্সিজেন এসছে, এটা নাম্বারটা ওয়েটটা কিন্তু ডাবল হয়ে গেছে। আর তিনি এইসব কিছু এক্সপেরিমেন্ট স্টাডি করতে আরম্ভ করলেন। স্টাডি করে তিনি একটু অ্যাটম সম্পর্কে কথাবার্তা বললেন, ঠিক আছে। তার একটা বড় বই ছিল, ওই বইতে তিনি অ্যাটম নিয়ে অনেক বিস্তর কথাবার্তা বলেছেন। তো আমাদের যে কথাবার্তাগুলো আমাদের মোটামুটি জানা দরকার সেগুলো আমরা বলে দিই। যেটাকে বলা ডাল্টনের পরমাণুবাদ, এগুলো আগেও পড়েছো ক্লাস 10 এখানে। কি জিনিস না, তিনি বললেন যে 1 নম্বর পয়েন্টে যে অ্যাটম বা পরমাণু সেটা কি, সেটা হচ্ছে একটা কোনো ম্যাটারের, কোনো বস্তুর সবথেকে ছোট্ট একটা অংশ, ঠিক আছে। যে দ্য স্মলেস্ট অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার, ঠিক আছে। কোনো বস্তুর সবথেকে ক্ষুদ্রতম অংশটা হচ্ছে অ্যাটম। তাহলে আমি লিখে দিই ইংলিশে, বইতে বাংলায় পাবে, কোনো অসুবিধা নেই। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার, ঠিক আছে। আচ্ছা, তিনি 2 নম্বর বললেন যে এই অ্যাটমকে তুমি সৃষ্টিও করতে পারবে না আর ধ্বংস করতে পারবে না। মানে কি, যে অ্যাটম ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ঠিক আছে। তাহলে অ্যাটম ক্যান নিদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড, অর্থাৎ এরকম তৈরিও করতে পারবে না আর ধ্বংস করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে তিনি বললেন যে অ্যাটমটা কি, অ্যাটমটা হচ্ছে অবিভাজিত বলা হয় না, এটা কি স্মলেস্ট পার্টিকেলটা আছে না, এটা কি আনকাটেবল স্মলেস্ট পার্টিকেল তুমি লিখতে পারো, যেটা এটাকে আর ভাঙা যায় না, অ্যাটমকে তুমি আর ভাঙতে পারবে না, ঠিক আছে, স্মলেস্ট পার্টিকেল যেটা আছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট তিনি যেটা বললেন যে ধরো একই ধরনের কোনো বস্তুতে, ধরো একই বস্তুতে তার যে অ্যাটমগুলো আছে সেগুলো একই, মানে ধরো লোহার অ্যাটমগুলো কি একই রকম, অর্থাৎ তাদের ভৌত ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম সব একই রকম। ধরো তামার যে অ্যাটমগুলো আছে তাদের কি ভৌত ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম সবই একই, কিন্তু লোহা এবং তামার দুটোর কিন্তু তোমার প্রপার্টি, অ্যাটমের প্রপার্টি কিন্তু আলাদা হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি যে অ্যাটম of same element have same physical and wait physical and কেমিক্যাল প্রপার্টিজ। অর্থাৎ যদি কোনো একই বস্তু হয়, ধরো আমি বললাম যে লোহার যে অ্যাটমগুলো আছে সে অ্যাটমগুলোর কি তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি একই হবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টটা কি এর উল্টো, অর্থাৎ তুমি যদি লোহা আর তামা নাও তাহলে লোহার অ্যাটমগুলো একই রকম, তামার অ্যাটমগুলো একই রকম, কিন্তু লোহা আর তামার অ্যাটমগুলো কিন্তু আলাদা আলাদা রকম হবে। অর্থাৎ অ্যাটমস করে দিই অফ different elements have different physical and chemical properties, clear। অর্থাৎ আমি যদি লোহা নিই আর যদি তামা নিই তাহলে লোহার অ্যাটমগুলোর
যা প্রপার্টি হবে তামার অ্যাটমগুলোর প্রপার্টি আলাদা রকম হবে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি আলাদা রকম হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা তিনি বললেন যে যে অ্যাটম যখন যুক্ত হয়ে যৌগ তৈরি করে, অর্থাৎ পরমাণু যখন যুক্ত হয়ে কি করে, পরমাণুগুলো যুক্ত হয়ে, বা যেটাকে আমি মৌল বলছি, কোনো একটা যখন মৌলগুলো যখন যৌগ তৈরি করে তখন কি হয়, তারা মৌল মানে কি, যেগুলোকে অ্যাটম বলা হচ্ছে, পরমাণু বলা হচ্ছে, পরমাণুগুলো কি হয়, তারা কি সরল অনুপাতে যুক্ত হয়। সরল অনুপাত মানে কি, মানে আমি লিখে দিই আগে, বলছে অ্যাটমস অফ different elements can combine to form a compound, ঠিক আছে, to form a compound in a simple ratio। বলছে কি, যে আলাদা আলাদা যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলো কি হয়, তারা কম্বাইন করে, মানে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে, যৌগ তৈরি করে, কম্পাউন্ড তৈরি করে। কিভাবে যুক্ত হয় তার অ্যাটমগুলো, সিম্পল রেশিওতে। সিম্পল রেশিও মানে কি, এই যে তোমার 1:2 বা 2:1, হ্যাঁ, বা তোমার ধরো 3:2, এগুলো কি, এগুলো হচ্ছে সিম্পল রেশিও। আচ্ছা, জিনিসটা একটু বুঝিয়ে দিই। ধরো তো আমি তৈরি করেছি কার্বন ডাইঅক্সাইড, তাহলে কটা কার্বন আছে, একটা কার্বন আর দুটো অক্সিজেন, দেখো 1:2 সিম্পল রেশিও। ধরো আমি তৈরি করছি ওয়াটার, H2O, কটা হাইড্রোজেন আছে, দুটো, অক্সিজেন কটা আছে, একটা, তাহলে 2:1। ধরো আমি তৈরি করা আছে, ধরো আমি তৈরি করছি Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম কটা আছে, দুটো, অক্সিজেন কটা আছে, তিনটে, 2:3। তাহলে এরম যে অনুপাতগুলো কি বলা হয়, এগুলো হচ্ছে বলা হয় সরল অনুপাত বা সিম্পল রেশিও। ঠিক আছে, তাহলে অ্যাটমগুলো কি করে, যে বিভিন্ন এলিমেন্টের যে অ্যাটমগুলো আছে তারা পরস্পর যুক্ত করে কম্বাইন করে কম্পাউন্ড তৈরি করে। যে কম্পাউন্ডগুলো কীভাবে তৈরি করে, তারা সিম্পল রেশিওতে তৈরি করে, এইভাবে 1:2, 2:1, 2:3, 3:2, যা সিম্পল রেশিও যেটাকে বলে, এইভাবেই তারা তৈরি করে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে মোটামুটি ডাল্টন এইসব কথাবার্তাগুলো বলেছিল অ্যাটম সম্পর্কে। ঠিক আছে, এগুলো ডাল্টনের পরমাণুবাদ তোমরা পড়েছো আগে, হ্যাঁ, এখন পড়তে পারো, জানার জন্য বললে না আমি। ঠিক আছে, এবার আমি কিছু ঘটনা সম্পর্কে ডিসকাস করি, কী কী ঘটনা ঘটেছিল ওই সময়টায়। আচ্ছা, ওই সময়ে অর্থাৎ ইন দ্য ইয়ার অফ 1878, মোটামুটি এই 1878-এ 1878-এ একজন বিজ্ঞানী, যার নাম ছিল কি, উইলিয়াম ক্রুকস। কি নাম? উইলিয়াম ক্রুকস। এই যে উইলিয়াম ক্রুকস, ইনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। ঠিক আছে, ইনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপেরিমেন্টটা হচ্ছে বলা হয়, তিনি করেছিলেন ওটা কিসে, ডিসচার্জ টিউবে। ডিসচার্জ টিউব, যেটাকে বাংলায় বলা হচ্ছে তড়িৎ ক্ষরণ নল। অর্থাৎ কি, একটা নল আছে, সে নলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, একটা ডিসচার্জ টিউব বে এক্সপেরিমেন্টটা তিনি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তিনি কীভাবে এক্সপেরিমেন্টটা করেছিলেন, প্রথমত আমি বলে দিই যে তিনি প্রথম কী নিয়েছিলেন বলে দিই আমি। তিনি নিয়েছিলেন একটা তোমার ডিসচার্জ টিউব নিয়েছিলেন, বলে দিই, একটা তোমার কাঁচের একটা নল টিউব নিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর তিনি নিয়েছিলেন যে খুব হাই ভোল্টেজ একটা ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বর তিনি নিয়েছিলেন যে ইলেকট্রোডস, যেটাকে তড়িৎদ্বার বলা হয়, ইলেকট্রোডস। ওকে, আচ্ছা, মোটামুটি এইসব তিনি নিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, আর 4 নম্বর নিয়েছিলেন কি, উনি একটা মানে একটা ক্রস টাইপের নিয়েছিলেন বলতে পারি, একটা ক্রস নিয়েছিলেন, বা কিছু একটা অবজেক্ট নিয়েছিলেন, ক্রস বা একটা আমি অবজেক্ট বলি, কোনো একটা জিনিস, একটা পদার্থ নিয়েছিলেন।
ঠিক আছে, যে পদার্থটাকে আমি দেখাচ্ছি কী হচ্ছিল ওই সময়টা। আচ্ছা, উনি প্রথমে কী করলেন, উনি করলেন কি, একটা নল নিলেন এইভাবে, ঠিক আছে, একটা মোটামুটি নল লিখে দিয়ে এইভাবে, একটা মোটামুটি নল নিলেন এইভাবে, ঠিক আছে। আচ্ছা, নলটার চারদিকে একটা প্রলেপ লাগালেন, ঠিক আছে, একটা কোনো পদার্থের একটা প্রলেপ লাগিয়ে দিলেন, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় এটাকে জিঙ্ক সালফাইডই মোটামুটি ধরা হয়েছিল ওই সময়টা, মেবি জিঙ্ক সালফাইড উনি লাগিয়েছিলেন, ঠিক আছে। এর নলের মাঝখানে মানে ভেতর দিয়ে, নলের ঠিক ভেতরের অংশটাকে জিঙ্ক সালফাইডের একটা মোটামুটি প্রলেপ লাগিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে একটা নিষ্কাশন নল লাগিয়েছেন। নিষ্কাশন নল মানে যেখান থেকে তুমি হাওয়াটাকে বা একটা সাকশন পাম্প বলতে পারো, ঠিক আছে, একটা সাকশন পাম্প বা যেটাকে তুমি নিষ্কাশন নল বলছো, মানে ওটা দিয়ে কী করবে, ও হাওয়াটাকে বের করবে, মানে ভেতরের যে হাওয়া আছে সব উনি বের করে দিয়েছিলেন, যাতে তুমি জায়গাটা একদম হয়ে যায়, মানে একদম বায়ুশূন্য হয়ে যায়, ঠিক আছে। যেহেতু বায়ুশূন্য হয়ে গেলে কি ওখানে জায়গাটা খুব লো প্রেশার হয়ে যাবে। আচ্ছা, তিনি আর কি করেছিলেন, ব্যাপারটাকে খুব লো প্রেশারে করেছিলেন, প্রচণ্ড লো প্রেশারে রেখেছিলেন, যেটা মোটামুটি 0.01 mm এইচজির কাছাকাছি তিনি রেখেছিলেন, ঠিক আছে। নেক্সট কী করলেন, আচ্ছা নেক্সট করলেন কি, তিনি একটা ক্যাথোড নিলেন, ক্যাথোড তড়িৎদ্বার, আর তিনি একটা নিলেন লেটস সে একটা অ্যানোড তড়িৎদ্বার, ঠিক আছে। ক্যাথোড তড়িৎদ্বার একটা নিলেন আর একটা অ্যানোড। আচ্ছা, এবারে তিনি এটাকে কী করলেন, যোগ করলেন, কার সাথে যোগ করতে হবে, ব্যাটারির সাথে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। এরকম তিনি একটা নিলেন, ওকে। এবার এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার ভোল্টেজ কিন্তু খুব বেশি, তিনি মোটামুটি প্রায় এখানে যে ভোল্টেজটা ক্রিয়েট করলেন, সে ভোল্টেজটা প্রায় হলো 10,000 ভোল্ট, 10,000 ভোল্টের ব্যাটারি দিয়েছেন তিনি এখানটায়, অর্থাৎ কতটা একটা হাই, হ্যাঁ একটা হাই ভোল্টেজের ব্যাটারি তিনি দিয়েছেন এখানটায়, ঠিক আছে। দেওয়ার পর তিনি মোটামুটি এইসব কাজ করলেন। তাহলে তিনি কী করলেন, তিনি করলেন কি, যে প্রথমত তিনি সাকশন পাইপ দিয়ে সমস্ত বায়ু বের করে দিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপর তিনি ক্যাথোড অ্যানোডকে এখানে সেট করলেন, করে কমপ্লিটলি একটা এরকম একটা হাই ভোল্টেজের ব্যাটারির সঙ্গে যুক্ত করলেন। আর একটা তিনি কি করলেন, আর একটা করলেন কি, এই যে ঠিক এদের মাঝখানে না, এই জায়গাটার মাঝখানে একটা এরকম ক্রস টাইপের দাঁড় করিয়ে দিলেন, একটা ক্রস টাইপের দাঁড় করিয়ে দিলেন, একটা ক্রস টাইপের কোনো অবজেক্ট তিনি দাঁড় করিয়ে দিলেন, ঠিক আছে। কিছুক্ষণ পর তিনি দেখলেন, যখন তিনি সুইচ দিলেন এখানটায়, যখন তিনি ব্যাটারিটা কানেক্ট করে দিলেন, দেখলেন যে কিছু একটা, হ্যাঁ মানে তড়িৎ স্ফুলিঙ্গ একটা ফ্ল্যাশিং হচ্ছে, ঠিক আছে। ফ্ল্যাশিংটা কোথা থেকে হচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হচ্ছে। আর কি লক্ষ্য করলেন তিনি, যে এই যে অ্যানোডটা যে আছে না, এটা হচ্ছে ক্যাথোড, আমি লিখে দিই, এটা সি লিখে দিয়ে, নাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের। সি, এটা এ, ক্যাথোড অ্যানোড। সি মানে এটা কি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, মানে কি নেগেটিভ তড়িৎদ্বার, নেগেটিভ 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 নেগেটিভ, এটা কি পজিটিভ 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 পজিটিভ। তিনি দেখলেন যে একটা কিছু ফ্ল্যাশ হচ্ছে এখান থেকে, ঠিক আছে, একটা কিছু ওখান থেকে মোটামুটি একটা কিছু বেরোচ্ছে। আর এই যে অ্যানোডের এই পেছন জায়গাটা না, অ্যানোডের যে পেছনের অংশটা, এইখানে একটা এরকম আলোকিত অংশ তৈরি করছে, বা যেটাকে আমি ফ্লুরোসেন্স বলছি, ঠিক আছে। এই জায়গাটা ফ্লুরোসেন্স তৈরি হচ্ছে, অর্থাৎ পিছনের এই জায়গাটা একটা আলো তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে, কারণ জিঙ্ক সালফাইড দেওয়া ছিল, জিঙ্ক সালফাইড কী করে, আলো শোষণ করে আলো ছাড়ে, মানে ফ্লুরোসেন্স ঘটায়। তো ও কী করছে, এই জায়গাটা একটা ফ্লুরোসেন্স তৈরি করছে, ঠিক আছে। মোটামুটি তার এক্সপেরিমেন্টটা এরকমই ছিল। আর কি দেখলেন তিনি, এই যে ক্রসটা এখানে ছিল না, ঠিক এই অ্যানোডটা যে তৈরি করেছি, আমি অ্যানোডটা একটু বড় করে আঁকলাম, এই যে অ্যানোডটা মানে এটা একটা প্লেট টাইপের, তো আমি একটা প্লেট টাইপের আঁকলাম, ঠিক এই অ্যানোডের উপরে না এই ক্রসের একটা ছায়া পড়েছে,
ক্রসের একটা এইভাবে ছায়া পড়েছে। অ্যানোডটার উপরে ক্রসের একটা এইভাবে ছায়া পড়েছে। এইটা মোটামুটি তার এক্সপেরিমেন্ট ছিল, যে কিছু একটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, কিছু একটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে এইভাবে, এবং সে কি করছে, এবং সেখানে এখানে ছায়া পড়ছে একটা, আর পেছনে ফ্লোরোসেন্স তৈরি হচ্ছে। এটা মোটামুটি ক্রুক্সের এক্সপেরিমেন্ট ছিল। ছবিতে ক্রুক্সের এক্সপেরিমেন্টের একটা ছোট্ট বর্ণনা দেওয়া হলো, আর কিভাবে ফ্লুরোসেন্স তৈরি হয় তার একটা ছোট্ট ছবি এখানে রিপ্রেজেন্ট করা হলো ছিল। তাহলে ক্রুক্স এই এক্সপেরিমেন্টটা করে দিল যে সে বাড়িতেই বেশ সুন্দরভাবে বিদ্যুৎ তৈরি করতে পারছে এইভাবে, খুব সুন্দর, মানে যেটা আকাশে যে জিনিসটা হয় বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয়, সেটা সে ল্যাবের মধ্যে তৈরি করতে পারছে, খুব সুন্দর, খুব আনন্দ পেয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী কী জিনিস আসতে পারি? এখান থেকে এই জিনিসগুলো করা যায় যে তিনি এটা বললেন যে যেহেতু অ্যানোডের দিকে ফ্লুরোসেন্স তৈরি হচ্ছে, মানে কিছু একটা জিনিস ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডে পড়ে ঠিক অ্যানোডের পেছনটাতে আলোকিত করছে, মানে কিছু একটা জিনিস এখান থেকে ধাক্কা মারছে, তাই তো মানে আলো যদি এই দিক থেকে এইদিকে যায় তাহলে এইখানে ফ্লুরোসেন্স তৈরি হবে, কারণ আলোটা এই দিক থেকে এইদিকে শোষণ করবে, তারপর ফ্লুরোসেন্স দেবে। তাহলে তিনি বুঝলেন যে কিছু একটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, একটা রশ্মি যেটা কি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, হ্যাঁ, এবং সে কী করছে, একটা ফ্লুরোসেন্স তৈরি করছে। আর একটা কি প্রমাণ আছে, দেখো ক্রসটা দেওয়া আছে, কিছু একটা আলো যদি আমি যদি টর্চ যদি এই দিক থেকে মারি, কোনো একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে, আমি টর্চ যদি এদিক থেকে মারি, তাহলে কি আমার ছায়াটা পেছন দিকে পড়বে, তাই তো? তার মানে যে ক্যাথোড থেকেই রশ্মিটা বেরোচ্ছে, ক্যাথোড থেকে রশ্মিটা বেরোনোর ফলেই কি এর উপরে পড়ার পরেই অ্যানোডের উপরে ক্রসের ছায়াটা এসছে, এই যে ছায়াটা এখানে অ্যানোডের উপরে এসছে, তার মানে কি কিছু একটা জিনিস বেরোচ্ছে কোথা থেকে, ক্যাথোড থেকে বেরোচ্ছে। প্রথম পয়েন্ট, যে বলতে পারি যে সামথিং নিপটা গেছে, something is coming from ক্যাথোড। 2 নম্বর কি বলতে পারি, যে যেহেতু ক্যাথোড থেকে বেরোচ্ছে তার মানে কি নেগেটিভ কিছু একটা বেরোচ্ছে, ঠিক আছে? আর যেহেতু ক্যাথোড থেকে একটা বেরোচ্ছে, এই জন্য তিনি এর নাম দিলেন, তখন যেহেতু ক্যাথোড থেকে জিনিসটা বেরোচ্ছে তিনি তার নাম দিলেন ক্যাথোড রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাথোড রে, ঠিক আছে? তিনি এর নামটা দিলেন ক্যাথোড রে। তিনি মোটামুটি এরকম একটা এক্সপ্লেন করলেন যে কিছু একটা বেরোচ্ছে, জানি না সেটা ক্যাথোড থেকে বেরোচ্ছে, এবং সেটা কি অ্যানোডের দিকে যাচ্ছে, এবং সেটা কি করে বুঝলেন, যে ফ্লুরোসেন্স তৈরি করছে আর ক্রসের ছায়া পড়ছে। এই মোটামুটি তিনি করেছিলেন। তো এই তিনি এক্সপেরিমেন্ট করলেন, খুব ভালো। এবার কি হলো, এই এক্সপেরিমেন্টটা করার পরে আমাদের স্যার জে থমসন তিনি কি করলেন, তিনি বলছেন যে না, উনি যে এক্সপেরিমেন্টটা করেছেন ওইটাকে নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করি। তিনি কি করলেন, নিজের ল্যাবে আবার সেম এক্সপেরিমেন্ট করলেন, ঠিক আছে? তিনি এখানে কি ইউজ করলেন আমি তাহলে বলে দিই, যে এরপরে কে এলো, এরপর এলো স্যার জে থমসন। তিনি কি করলেন, তিনি এই এক্সপেরিমেন্টটাকে আবার নিজের ল্যাবে করলেন, কারণ তিনি জানতে চাইলেন যে এই জিনিসটা কি বেরোচ্ছে রে বাবা, এটা কি, এর প্রপার্টি কি করে, তার চার্জ কত, তার মাস কত, কি আছে এর মধ্যে। তো তিনি এইসব নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করতে লাগলেন, তাই তিনি সেম এক্সপেরিমেন্টটা আবার করলেন, ঠিক আছে? আচ্ছা, তিনি কি ইউজ করলেন, তিনি একই রকম জিনিস ইউজ করলেন। তিনি একটা টিউব ইউজ করলেন, এর মতো একটা টিউব ইউজ করলেন, হাই ভোল্টেজের ব্যাটারি ইউজ করলেন, ইলেকট্রোড ইউজ করলেন। এখানে যে ইলেকট্রোডটা তিনি ইউজ করেছিলেন, সেই ইলেকট্রোডটা তিনি মোটামুটি অ্যালুমিনিয়ামের ইলেকট্রোড ইউজ করেছিলেন, মানে অ্যালুমিনিয়ামের ক্যাথোড, অ্যালুমিনিয়ামের অ্যানোড, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের ইলেকট্রোড ইউজ করেছিলেন। আচ্ছা, আর কি করেছিলেন, আর হচ্ছে তিনি এখানে কিছু জায়গাটাকে, এই যে ভেতরে যেটা শূন্যস্থান ছিল না, তিনি এই জায়গাটার মধ্যে কিছু গ্যাস ভরে দিলেন। কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস, যারা কোনোভাবে কেমিক্যাল রিয়াকশন করতে পারবে না, ঠিক আছে? ইলেকট্রন তিনি হচ্ছে অ্যালুমিনিয়ামের দিলেন। 2 নম্বর হচ্ছে তিনি কিছু নিষ্ক্রিয় গ্যাস ভরে দিলেন, ঠিক আছে? মানে কিছু ইনার্ট, হ্যাঁ, ইনার্ট গ্যাস দিয়ে দিলেন, লাইক হিলিয়াম, হ্যাঁ, নিয়ন, আর্গন, এরকম টাইপের কিছু ইনার্ট গ্যাস, বা নাইট্রোজেন, এরকম টাইপের কিছু ইনার্ট গ্যাস তিনি দিয়ে দিলেন। এবার তিনি এক্সপেরিমেন্টটা করছেন, সেম জিনিস লক্ষ্য করলেন যে হ্যাঁ, খুব
মানে একটা বিদ্যুৎ এখান থেকে বেরোচ্ছে, হ্যাঁ, তিনি মাঝখানে ক্রসটার দেওয়ার প্রয়োজন বোধ করেননি, মোটামুটি যাই হোক বিদ্যুৎটা এখান থেকে বেরোচ্ছে, স্ফুলিঙ্গ সৃষ্টি করছে, এখানে একটা এ আসছে, ঠিক আছে। তিনি তো যা উনি যা করেছিলেন তিনিও তাই দেখলেন, একই ব্যাপার। কিন্তু তিনি কি করতে চাইলেন, তিনি চাইলেন যে ব্যাপারটাকে একটুখানি যে বুঝতে চাইলেন যে রেগুলো কি আছে কি না আছে বুঝতে চাইলেন। তাহলে প্রথমত তিনি যেটা দেখেছিলেন, তিনি দেখেছিলেন কি যে এখানে ক্রসটা রাখার পরে যেহেতু ছায়া পড়ছে, তার মানে কি সামথিং ইজ কামিং আউট অফ ক্যাথোড, ক্যাথোড থেকে কিছু একটা বেরোচ্ছে, ঠিক আছে। যেহেতু ক্যাথোড থেকে কিছু একটা বেরোচ্ছে, তাহলে মোটামুটি একটা ক্যাথোড রে, এটা প্রথম নম্বর ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড নম্বর তিনি করলেন যেটা, সেকেন্ড নম্বর তিনি করলেন কি যে এই জিনিসটা যেটা বেরোচ্ছে এর কি কিছু শক্তি আছে, এ কি কিছু করতে পারে? তাহলে তিনি কি করলেন, ওই একই জিনিস করলেন, কি করলেন তিনি এবার কি করলেন, ওই গ্লাস টিউবটা নিলেন, গ্লাস টিউবটা নেওয়ার পরে ওই একই রকমভাবে তিনি একটা ক্যাথোড সৃষ্টি করলেন এখানটায়, একটা অ্যানোড দিলেন এখানটায়, ঠিক আছে। আর এটাকে তিনি কানেক্ট করলেন এইভাবে, ওই একই রকম আগের মতোই করলেন, আর একটা সাকশন পাইপ দিয়ে সব কিছু বের করে দিলেন। তিনি এবার মাঝখানে কি করলেন, যে আমরা যে চরকি ইউজ করি না, ওই রকম একটা চরকি টাইপের কিছু একটা অবজেক্ট নিলেন, যে এইরকম একটা কিছু একটা নিলেন, মোটামুটি একটা চরকি টাইপ। তো এইখানে এরকম করে একটা মুভেবল কিছু একটা অবজেক্ট তিনি নিলেন। তিনি দেখলেন যে চরকিটা না, যখন আমি ব্যাটারি কানেক্ট করে দিচ্ছি, চরকিটা হচ্ছে ঘুরছে, অর্থাৎ এই যে রেটা আছে, এই রেটার কিছু শক্তি আছে, ঠিক আছে। এই রেটার কিছু শক্তি আছে এবং এই রেটার কিছু মাস আছে। যদি কিছু মাস না থাকে তাহলে মানে নাড়াবে কী করে? যদি কোনো একটা ভর যদি না থাকে তাহলে সে কী করে একটা জিনিসকে মুভ করতে পারে, তাই না? তাহলে কিছুটা নিশ্চয়ই শক্তি আছে, কিছুটা নিশ্চয়ই এর মধ্যে মাস আছে, কিছুটা মাস লুকানো আছে, ঠিক আছে। আচ্ছা, এবং কি তিনি আরেকটা জিনিস এখান থেকে যেটা করলেন, আচ্ছা আমি এটা দেখিয়ে দিই, যে এইখান থেকে ধরো এইখান থেকে রেটা যাচ্ছে এইভাবে, গিয়ে ওকে ঘোরাচ্ছে, ঘুরিয়ে এদিকে যান, ঠিক আছে। আচ্ছা, তিনি এটা বললেন যে এখান থেকে তিনার যেটা হলো, একটা তোমার সিদ্ধান্ত হলো, সেটা কি বললো, যে যেহেতু ইট রোটেটস, এটা যেহেতু রোটেট করে, তাহলে কি যে এটা প্রমাণ করেছে, প্রুভস দ্যাট rays have mass। আর তিনি আরেকটা জিনিস দেখলেন, যে তিনি এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন যে and it moves with the velocity অফ লাইট। তিনি প্রথমে দেখছিলেন যে প্রচণ্ড জোরে মুভ করছে, কিন্তু ভেলোসিটি অফ লাইটে মুভ করছে, তিনি মানে লাইটের বেগে যে মুভ করতে পারে, মানে দৌড়াতে পারে, তিনি এটা তখন বুঝতে পারেনি, পরে এক্সপেরিমেন্ট করে দেখলেন যে এটা লাইটের বেগেও মানে মুভ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এদের মাস আছে, একটা বেগ আছে, তাহলে কি এদের একটা ভরবেগ থাকবে, তাহলে দেয়ারফর দে মাস্ট হ্যাভ কি মোমেন্টাম। যেহেতু এদের ভর আছে এবং বেগ আছে, তাহলে কি এদের একটা মোমেন্টাম থাকবে, তাই তো, এদের একটা নিজস্ব মোমেন্টাম থাকবে, অর্থাৎ ভরবেগ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যাচ্ছি। এটা ক্লিয়ার না এখানে অবধি? ঠিক আছে, নেক্সট গেলাম। নেক্সট তিনি যেটা করলেন, তিনি করলেন কি যে তোমার যে টিউবটা আছে না, ওই একই জিনিস নিলেন, তিনি ওই টিউবটা নিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, টিউবে কী করলেন, একই রকমভাবে ওই দিলেন তিনি, মানে একই রকম জিনিস তোমরা খাতায় এঁকে ফেলো, আঁকতে চাইলে এঁকে ফেলো, যে একটা তিনি ক্যাথোড দিলেন, হ্যাঁ, একটা তিনি অ্যানোড দিলেন, একই সিস্টেমটা তিনি করলেন, কি করলেন, তিনি ব্যাটারি দিয়ে কানেক্ট করলেন এইভাবে, আচ্ছা। এবার তিনি কি করলেন, এবার তিনি বুঝতে চাইলেন যে এই যেটা বেরোচ্ছে না এখান থেকে, যেটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি এর কি কোনো আধান আছে বা এর কি কোনো চার্জ আছে?
তাহলে সেটা বোঝার জন্য তিনি একটা খুব সুন্দর বুদ্ধি বের করলেন। তিনি কি করলেন যে এইখানে এরকম দুটো পাথ দিয়ে দিলেন, মানে আর একটা ব্যাটারি দিলেন, এই দুটো পাথ দিয়ে দিয়েছেন এইখানটায়, দিয়ে আর একটা ব্যাটারি দিয়েছেন। ধরো আমি বললাম এটা নেগেটিভ পজিটিভ, এটা খুব লো ভোল্টেজের ব্যাটারি বেসিক্যালি। হ্যাঁ, তার মানে কি এটা পজিটিভ হয়ে যাচ্ছে, এটা নেগেটিভ। তিনি এটা দেখলেন, একটা ব্যাটারি এখানে সেট করলেন। তিনি দেখলেন যে রেটা যে স্ট্রেট লাইনে যাচ্ছিল না। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা আমি হয়তো মিস করে গেছি, যে পয়েন্টটা তোমরা লিখে নাও ওখানটায়, যেখানে ছায়াটা পড়েছিল না, ছায়াটা যে পড়েছে মানে কি, ছায়া পড়ে কখন, যখন কোনো রে স্ট্রেট লাইনে মুভ করে। তাহলে ছায়াটা যেখানে এঁকেছিলাম ওখানে লিখে রাখো যে রশ্মিটা সরল রেখায় গমন করে, বা রে মুভস ইন স্ট্রেট লাইন। ঠিক আছে, ওই জায়গাটা ওখানে একটু পয়েন্টটা লিখে নাও, যে রেস মুভস ইন স্ট্রেট লাইন। আচ্ছা, এটা দেখো, এদের তো স্ট্রেট লাইনে যাওয়ার কথা ছিল, মানে একদম ক্যাথোড থেকে অ্যানোডে যাওয়ার কথা ছিল, কিন্তু হলোটা কি, এরা যেতে যেতে এই যে প্লাস যে জায়গাটা আছে না, অর্থাৎ প্লাস যে ইলেকট্রোডটা এখানে তৈরি হয়েছে, এই দিকে ডিফ্লেক্ট হতে আরম্ভ করলো, বেঁকে যেতে আরম্ভ করলো। তাহলে কোনো একটা রশ্মি বেরোচ্ছে, তার সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু যখন আমি ইলেকট্রিক ফিল্ড তৈরি করছি এখানটায়, তখন দেখলাম যে ডিফ্লেক্ট হচ্ছে। কোন দিকে ডিফ্লেক্ট হচ্ছে? সে প্লাসের দিকে ডিফ্লেক্ট হচ্ছে। তার মানে কি, এগুলো সব নেগেটিভ চার্জ। অর্থাৎ কি, ক্যাথোড রেটা সেটা কি, সেটা হচ্ছে নেগেটিভ চার্জের সমন্বয়, অর্থাৎ ক্যাথোড রেটা ইটসেলফ কি নেগেটিভলি চার্জড। তাহলে তিনি আরেকটা কি পয়েন্ট পেলেন, যে দেখলেন যে রেজ ডিভিয়েট টু পজিটিভ প্লেট, তাই তো, এই যে পজিটিভ দিকে ডিভিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সো রেস কি হবে, এরা নেগেটিভলি চার্জড, বা এদের মধ্যে কি নেগেটিভ চার্জ আছে বা ঋণাত্মক চার্জ আছে এদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, তিনি আবার এক্সপেরিমেন্ট করলেন, এক্সপেরিমেন্ট করেই যাচ্ছেন, তিনি মোটামুটি শান্ত নয়, দেখতে চাইছে রেসটার মধ্যে আছেটাই। এবার তিনি কি করলেন, এক্সপেরিমেন্ট একটা মোটামুটি কি করলেন, এই জিনিসটাকে কনফার্ম করার জন্য তিনি করলেন কি, আর একটা ভাবে এক্সপেরিমেন্ট করলেন। তিনি করলেন কি, ওই একই রকম ভাবে ক্যাথোড অ্যানোড, আচ্ছা, তার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তিনি যেটা করলেন, যে এই নলটা আছে না, এই নলটার উপর দিয়ে একটা চুম্বক লাগিয়ে দিলেন। মানে ঠিক ধরো নলটা আমার এই, আমি চুম্বকটা লাগাচ্ছি এইভাবে, কি অশ্বক্ষুরাকৃতির চুম্বক যেটাকে বলে, আমি চুম্বকটা ধরো এইভাবে লাগাচ্ছি। অশ্বক্ষুরাকৃতি মানে কি, দেখতে ঠিক এরকম হবে, এরকম ইউ শেপের ইউ চুম্বক। তাহলে কি ঠিক এইভাবে লাগিয়ে দিয়েছি, বা এইভাবে, মানে উপর থেকে এরকম বসিয়ে দিয়েছি। মানে আমি যদি ছবি দিয়ে আঁকতে চাই, তাহলে মোটামুটি আমি এটাকে আমি ধরো এইভাবেই দেখিয়ে দিই। আমি একটা চুম্বক সেট করে দিয়েছি, ঠিক আছে। উনি দেখলেন কি, যখন চুম্বকটা সেট করছি, তখনও এই যে তোমার চার্জ পার্টিকেল থেকে যে এই যে তোমার এইগুলো যে বেরোচ্ছে, রেটা বেরোচ্ছে, সে রেটা ডেভিয়েট হয়ে যাচ্ছে, সে রেটা এরকম ডেভিয়েশন হচ্ছে। অর্থাৎ যদি কোনো চার্জ পার্টিকেল কোনো এরকম চুম্বকের মধ্য দিয়ে যদি মুভ করে, তাহলে তার ডেভিয়েশন হয়, এবং তাতে যে মোমেন্টামও থাকতে হয়। যদি চার্জ পার্টিকেলের মধ্যে যদি মোমেন্টাম থাকে, এবং সেটা যদি চার্জ পার্টিকেল হয়, অর্থাৎ তার মধ্যে যদি তড়িৎ থাকে এবং তার মধ্যে যদি মোমেন্টাম থাকে, তাহলে কী হবে, তারা এই চুম্বক ক্ষেত্র দ্বারা তারা ডেভিয়েট হবে, ডিফ্লেক্ট হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তিনি কী দেখলেন, যে তিনি একটা সিদ্ধান্ত এলেন যে দ্য রেজ আর চার্জড, অর্থাৎ এর মধ্যে চার্জ আছে, আর কি, অ্যান্ড দে হ্যাভ মোমেন্টাম। অর্থাৎ এই যে রশ্মিটা বেরোলো, এদের মধ্যে চার্জও আছে এবং তাদের মধ্যে মোমেন্টাম, মানে এই পয়েন্টটা যেটা করেছিল সেটাকে কনফার্ম করার জন্য এটা করলো, একদম পুরো ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, যে এদের মধ্যে চার্জও আছে এবং এদের মধ্যে মোমেন্টামও আছে। ওকে, আচ্ছা, এইবারে তিনি কি করলেন, এইসব দেখে যে তিনি এবার কি করলেন, যে দেখছে যে রেসটার মধ্যে যেহেতু তোমার কিছু পার্টিকেল আছে,
ঠিক আছে, কারণ পার্টিকেল যদি না থাকে, যদি মাস যদি না থাকে, তাহলে কি হবে, তাহলে তো ওইভাবে সেই চুরকিটাকে ঘোরাতেও পারবে না। ঠিক আছে, তা তিনি বললেন যে যে এই যে রেসটা, অর্থাৎ ক্যাথোড রে যেটা তৈরি হয়েছে, ক্যাথোড রেটা কি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নেগেটিভলি চার্জড পার্টিকেলের সমন্বয়, অর্থাৎ এই রেসটার মধ্যে অসংখ্য ছোট ছোট ঋণাত্মক আধানগ্রস্ত কণা আছে। সেই কণাগুলোর তিনি নাম দিয়েছিলেন, তখন তিনি এই কণাগুলোর নাম দিয়েছিলেন কি, নেগেট্রন। ঠিক আছে, নেগাট্রন বা নেগেট্রন বলতে পারো, নেগাট্রন, যেটাকে পরে মোটামুটি বিজ্ঞানী স্টোনি, হ্যাঁ পরে বিজ্ঞানী স্টোনি, ঠিক আছে স্টোনি বানান ঠিক আছে তো, স্টোনি, তিনি এর নাম দেন প্রায় 1874 মোটামুটি এরকম সময় তিনি এই নেগাট্রনের নামটাই দেন তিনি ইলেকট্রন। ওকে, এই নেগাট্রনের নামই তিনি দেন ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন মোটামুটি পরে তৈরি হয়েছে, তিনি তখন নাম দিয়েছিলেন নেগাট্রন। সব ঠিক আছে, আমি কিছু একটা পেয়ে গেছি, বিশাল কিছু একটা ব্যাপার হয়ে গেছে এখানটায়, হ্যাঁ সবই বুঝতে পারলাম। কিন্তু এবার যেটা কোয়েশ্চেন, আচ্ছা সেটা হচ্ছে যে এদের মধ্যে কি চার্জ আছে, মানে চার্জটা যেটা আছে সেই চার্জটা কীরম টাইপের, নেগেটিভলি চার্জড, কিন্তু চার্জের মান কতটা চার্জ আছে ইলেকট্রনগুলোর মধ্যে জানি না। বলেছে এদের মোমেন্টাম আছে, এদের মাস আছে, তাই এরা কী করছে, এরা চরকিটাকে ঘোরাতে পারছে, কিন্তু এদের মাস এক্স্যাক্টলি কত জানি না। তখন তিনি কি করলেন, তিনি মোটামুটি একটা এক্সপেরিমেন্ট করলেন। ঠিক আছে, মোটামুটি একটা এক্সপেরিমেন্ট করে একটা সিদ্ধান্ত এলেন। তিনি একটা টার্ম তিনি একটা ডিফাইন করলেন, যে টার্মটাকে তিনি নাম দিলেন স্পেসিফিক চার্জ, যেটাকে আমি বলছি E/m। তিনি এরকম একটা টার্ম ডিফাইন করলেন E/m। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে E/m রেশিও তুমি বলতে পারো। ঠিক আছে, যেটা হচ্ছে একটা স্পেসিফিক চার্জ। জিনিসটা কি বলছে, ইটা কি বলছে ক্যাথোড রশ্মির কণার আধান, আর এমটা কি ক্যাথোড রশ্মির যে কণাগুলো আছে তার মাস, ভর। E/m মোটামুটি তিনি একটা এক্সপেরিমেন্ট করে এরকম একটা ক্যালকুলেশন নিয়েছেন, আলটিমেটলি E/m সেটার তিনি মোটামুটি মান পেয়েছিলেন 1.75880 ইন্টু 10⁻11 কুলম কেজি ইনভার্স। তা তিনি মোটামুটি স্পেসিফিক চার্জ যেটা পেয়েছিলেন, সেই স্পেসিফিক চার্জের মানও তিনি পেয়ে গেছিলেন এটা, কিন্তু তিনি জানতেন না যে ইর মান কত, এম এর মান কত। তিনি এই দুটোর মান কিন্তু জানতেন না। তিনি মোটামুটি একটা টার্ম এক্সপেরিমেন্ট করে পেয়েছিলেন, তার নাম হচ্ছে স্পেসিফিক চার্জ, সেটা ইকুয়ালস টু E/m, সেটা হচ্ছে এইটা, কিন্তু ই কত এম কত তেনা জানা নেই। তো তিনি মোটামুটি ইলেকট্রনের চার্জটা দিতে পারেননি, ব্যাড লাক, কিছু করার নেই। অনেক কিছু তিনি আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু ইলেকট্রনের চার্জ তিনি দিতে পারেননি, মাসও তিনি এক্স্যাক্টলি দিতে পারেননি, তিনি একটা রেশিও দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, E/m রেশিওটা বের করার জন্য তিনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেখানে তিনি কী করেছিলেন কি, ওই যে তিনি টিউবটা যে ইউজ করেছিলেন, ওই টিউবে একসঙ্গে ইলেকট্রিক ফিল্ড এবং একসঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা তিনি ইউজ করেছিলেন। দেখো পিকচার তুমি দেখতে পাবে যে ওখানে দেখো একসঙ্গে উপরে ইলেকট্রিক ফিল্ডটাও আছে, নেক্সট ম্যাগনেটিক ফিল্ডটাও আছে। ঠিক আছে, তো একসঙ্গে দেওয়ার ফলে তারপর তিনি মোটামুটি একটা ক্যালকুলেশন করে, মানে রেটা যে ডিফ্লেক্ট হয়েছে, ওই ডিফ্লেকশনের অ্যাঙ্গেল, ওই সব কিছু ক্যালকুলেশন করে মোটামুটি তিনি E/m এর মানটা, অর্থাৎ স্পেসিফিক চার্জের মানটা বের করতে পেরেছিলেন। আচ্ছা, এবার কি বলছে, যে তিনি বলেছিলেন যে E/m রেশিওটা সমস্ত মোটামুটি গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই E/m রেশিওটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, মোটামুটি সমস্ত গ্যাসের ক্ষেত্রে E/m রেশিওটা মোটামুটি কনস্ট্যান্ট, অর্থাৎ যদি কোনো ডেটা দেওয়া থাকে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, E/m রেশিও কিন্তু তোমার সবসময় কনস্ট্যান্ট হবে। মোটামুটি তিনি এইটুকু কথাবার্তা মোটামুটি তিনি বলে দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা এবার কি হলো, কিছুদিন পর এই যে ইনি তো আবিষ্কার করে দিয়ে গেছেন ইলেকট্রন, তাহলে কিছুদিনের পর বিজ্ঞানী মিলিকেন, নাম কি, বিজ্ঞানী মিলিকেন, তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। দেখো এই এক্সপেরিমেন্টগুলো তুমি সিলেবাসে নেই, করলে লেকচার অনেক বড় হয়ে যাবে, অতটা জানার দরকার নেই। তুমি জানতে পারো, আমি তোমাকে হয়তো যদি বলো যে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট কী দেখাতে হবে, আমি নেক্সট ভিডিওতে তো দেখিয়ে দেবো, স্পেশাল ভিডিওতে ওগুলো দেখিয়ে দেবো, কিন্তু এগুলো মোটামুটি সিলেবাসে নেই, তাই বলছি এত কিছু জানার দরকারও নেই।
ঠিক আছে। আচ্ছা, তিনি কি করেছিলেন, তিনি মোটামুটি এই 1908 থেকে 1914-এর মধ্যে তিনি মোটামুটি এক্সপেরিমেন্টটা করলেন। এক্সপেরিমেন্টটা করে মোটামুটি তিনি ইলেকট্রনের চার্জ দিয়ে দিলেন, মানে চার্জ অফ ইলেকট্রন তিনি বের করে ফেললেন। কত বের করে ফেললেন? 1.602 মোটামুটি ইন্টু 10⁻⁻19 কি কুলম্ব। 1.602 10⁻⁻19 কুলম্ব। এবারে আমাকে দিয়েছে স্পেসিফিক চার্জ, আমাদের স্যার যেতে থমসন দিয়ে দিয়েছে E/m সমান এত, তাহলে ই যদি বেরিয়ে যায়, বের করে ফেললেন 1908 থেকে 1914-এ মিলিকান, তাহলে এম পেয়ে যাবো। অর্থাৎ E/m কত জানি আমরা? 1.75880 ইন্টু 10⁻11 কুলম্ব কেজি ইনভার্স। তাহলে এখান থেকে আমি যদি যদি জানি তাহলে এম বেরিয়ে যাবে। নিজেরা ক্যালকুলেশন করো, এমনিতে আমি লিখে দিচ্ছি কত হবে। 9.11 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, তাহলে মোটামুটি এম এর মানটাও বেরিয়ে গেল, ইর মানটাও বেরিয়ে গেল, এম এর মানটাও বেরিয়ে গেল। ওকে, এখানে মোটামুটি মিলিগানের অয়েল ড্রপ যে এক্সপেরিমেন্টটা আছে তার একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম দেখানো হলো কীভাবে জিনিসটা হচ্ছে। হ্যাঁ, একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। আর যদি এটাকে যদি ইন ডিটেলস জানতে হয় তাহলে এর উপরে আমাকে বলতে পারো, আমি এর উপরে একটা ছোট্ট লেকচার আমি বানিয়ে দিতে পারি। এটা সিলেবাসে নেই, বাট এটা যদি জানতে হয় তাহলে এর উপরে আমি ছোট্ট একটা লেকচার বানিয়ে দিতে পারবো। তাহলে আজকের লেকচারটায় মোটামুটি আমি কী করলাম, ইলেকট্রন কী করে ডিসকভারি হলো, তার আগে পরমাণু কী করে কী ধারণা ফারণা করেছিল, মোটামুটি একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট চলছে। ঠিক আছে, তো মোটামুটি ইলেকট্রনের আবিষ্কার মোটামুটি আমি তোমাদের আজ অবধি যা হিস্ট্রি ছিল সেই হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে মোটামুটি ইলেকট্রনের আবিষ্কারটা দেখিয়ে দিলাম। নেক্সট দিনে তাড়াতাড়ি করে দেবো, প্রোটন নিউট্রনটা একসাথেই করে দেবো, দিয়ে নেক্সট লেকচারে চলে যাবো। ওকে ওকে।